আচ্ছা, এখানে বাংলায় আইন, এখানে ল, লজ লেখা আছে। তো অনেক নাম আছে আইন, ধরো হিন্দিতে কানুন, তাহলে আইন, কানুন, ল যাই থাকুক। এখন কথা হলো আইন জিনিসটাই বাকি। তা আইন মানে এমনি খুব সংক্ষেপে যদি বলো তাহলে আইনটা দাঁড়াবে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য কিছু বিধি ব্যবস্থা নিয়ম কানুন। এবার কথা হলো বাহ্যিক আচার আচরণ। বাহ্যিক কেন বললো? বাহ্যিক মানে হচ্ছে ধরো মনে মনে আমি তোমাকে মেরে নিলাম, সেটা মানসিক আচরণ। তাহলে মানসিক আচরণকে আইন দিয়ে রোধ করা যাবে না। মনে মনে গালিগালাজ করছে, মনে মনে এটা করছে, মনে মনে তোমার অন্যায় করে দিল, মনে মনে ভালো কাজ করলো, তো এইগুলোকে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করবে একমাত্র ধর্মীয় অনুশাসন, পরকালে বিশ্বাস। কিন্তু বাইরের যে আচরণ, হাত দিয়ে কাউকে মেরে দেওয়া, কাউকে কেটে দেওয়া, চুরি করা, অপরাধ, অন্য অপরাধ করা, এগুলো বাইরের আচরণ, এগুলো সবাই দেখতে পাবে। তাহলে এই আচরণগুলো যেন সঠিক হয়, এটা তো অপরাধ। তাহলে এমন কিছু বিধি ব্যবস্থা থাকতে হবে যাতে তোমার আচরণটা সুইটেবল হয়, যাতে সমাজ সুখে থাকে, যাতে রাষ্ট্র ভালো থাকে, যাতে সবাই মিলেমিশে থাকতে পারে, যাতে সবারই কল্যাণ হয়। কিছু নীতি নিয়মের মধ্য দিয়ে তোমার আচরণকে নিয়ন্ত্রিত পথে পরিচালিত করতে হবে। আর এই নীতি নিয়মগুলোকে আমরা কি বলছি? আইন। তাহলে আইনকে আমরা দুরকম করে দেখি, তারপর আইনটা কি আমরা বলব। একটা হলো বৃহৎ অর্থে আইন, একটা বৃহৎ অর্থে আইন, বৃহৎ অর্থে, ব্যাপক অর্থে আইন। তাহলে ব্যাপক অর্থে আইনটা কি? ব্যাপক অর্থে অনেক রকম আইন হতে পারে। যেমন ধরো নৈতিক আইন হতে পারে, নৈতিক। তাহলে নৈতিক আইন কি বলছে? নীতি নৈতিকতা, ভালো মন্দের বিষয়টা আছে, কোন আচরণটা ভালো, কোন আচরণ মন্দ, এর দ্বারা তুমি যখন পরিচালিত হবে ভালো মন্দের দ্বারা, তখন সেই আইনটিকে ব্যাপক অর্থে আইন বলা হবে। ওটা কিন্তু রাষ্ট্রীয় আইন নয়, তোমার বিবেকের আইন, ভালো মন্দের আইন। যে বিবেক ঈশ্বর তোমার ভেতরে কিন্তু অলরেডি ঢুকিয়ে রেখেছে। প্রত্যেক মানুষ ভালো মন্দ বোঝে, ভালো মন্দ বুঝলেও তার বিবেককে অস্বীকার করে কখনো কখনো সে খারাপ কাজ করে, কিন্তু বিবেক কখনো সায় দেয় না। কেন? বিবেকে এইটা উপরওয়ালাই কিন্তু তোমার মধ্যে ঢুকিয়ে রেখেছে। আর এই যে বিবেক, এই বিবেকের দ্বারা যে বিধি নিয়ম কানুন, এটাই হলো নৈতিক। পিতা মাতাকে শ্রদ্ধা করা, পিতা মাতাকে সম্মান জানানো, এটা বিবেকের আইন, এটা নীতি, এটা ভালো। তাহলে এর দ্বারা পরিচালিত হওয়া, এর দ্বারা তোমার আচরণ যখন নিয়ন্ত্রিত হয়, তখন সেটা কোন আইন বলা হয়? নৈতিক আইন বলা হচ্ছে, নৈতিক আইন। আবার অনেক ক্ষেত্রে তোমার সামাজিক আইন আছে। সামাজিক, সমাজ, সমাজ কিছু কিছু রুলস তৈরি করে, কিছু কিছু নিয়ম তৈরি করে। তাহলে সমাজ দ্বারা বিধিবদ্ধ এবং নিয়ন্ত্রিত যে সব নিয়ম কানুন, সেগুলোই সামাজিক আইন। সমাজ অনেক কিছু স্বীকার করে, সমাজের মানুষ অনেক কিছু করতে বলে, আবার সমাজের মানুষ অনেক কিছু তোমার আচরণকে খারাপ বলে মনে করে। তাহলে সমাজ যে আচরণটা স্বীকার করে, সমাজ যে আচরণ অস্বীকার করে, তাহলে সেই নীতিগুলাই হলো সামাজিক আইন।
অনেক বিষয় সমাজের মানুষ মেনে নেয়, আবার অনেকগুলো মানে না। তো যাই হোক, এটা অনেক রকম বিষয়, যেমন সামাজিক আইন, সমাজের একটা রীতিনীতি ছিল তোমার বহুদিন আগে, যেমন ধরো তোমার বলতে পারো সতীদাহ প্রথা। তো সেটা অবশ্য খারাপ ছিল, সমাজের যে বিধিনিষেধ সবসময় ঠিক থাকে তা থাকে না, সেটা পরবর্তীকালে রিফর্ম হয়েছে। তো যাই হোক, সমাজেরও কিছু বিধিনিষেধ থাকে, সেগুলোকে আমরা কি বলি? সামাজিক আইন। ধর্মীয় আইন আছে, তা ধর্ম শাস্ত্রগুলো কিছু করতে বলেছে, কিছু করতে নিষেধ করেছে। যেমন তোমার কোরআন, আমাদের ধর্মের, সেখানে কি বলা হয়েছে? মৃত খাওয়া যাবে না, কিছু জীবিত খেতে হবে। আবার কোরআন তোমাকে নির্দিষ্ট পথে পরিচালিত করতে চাই, তোমার আচরণকে নিয়ন্ত্রণ করতে চাই। এই কোরআনের যে সমস্ত নীতি নিয়মগুলো রয়েছে, সেরকম আমরা বলি শরিয়া আইন। তাহলে এটাও এক কোয়ালিটির আইন, যেটা মানুষের আচরণকে কি করে? নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, তখন কিন্তু বৃহৎ অর্থে আমরা আইনের কথা বলবো না, আমরা এখন সংকীর্ণ অর্থে আইনের কথাগুলো বলছি। তাহলে সংকীর্ণ অর্থে আইন বলতে শুধুমাত্র রাষ্ট্রীয় আইনকে বুঝবো, অন্য কোনো আইনকে আমরা বুঝবো না। তাহলে রাষ্ট্রীয় আইন কোনটা? তাহলে রাষ্ট্র, বা যেমন অস্টিনের কথা বলি, অস্টিন বলছেন ল ইজ দ্য কমান্ড অফ সভারেন্টি, ল ইজ দ্য কমান্ড অফ সভারেন। আইন হলো সার্বভৌমিকতার আদেশ বা সার্বভৌমের আদেশ। তাহলে সার্বভৌমকে তোমরা জানো? রাষ্ট্র। রাষ্ট্রের আদেশ বা রাষ্ট্রকে যারা পরিচালনা করছে তাদের আদেশটাই আইন। তাহলে রাষ্ট্রের বাইরে আমরা কিন্তু এদিকে আর যাচ্ছি না। আবার দেখো, বলা হচ্ছে সার্বভৌম কর্তৃপক্ষ কিছু কিছু প্রিন্সিপলস আর তোমার রুলস তৈরি করে। তাহলে নীতি নিয়ম, প্রিন্সিপল অ্যান্ড রুলস, নীতি নিয়ম তৈরি করে। কেন তৈরি করে? টু মেনটেন পিস অ্যান্ড অর্ডার। তাহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র কিছু কিছু প্রিন্সিপলস, কিছু কিছু রুলস তৈরি করে, নিয়ম কানুন তৈরি করে। তাহলে রাষ্ট্রের দ্বারা প্রস্তুত করা নীতি নিয়ম সমাজের শান্তি এবং সংহতি রক্ষার জন্য যখন ব্যবহৃত হয়, বা রাষ্ট্রের অভ্যন্তরে যত মানুষ আছে, নাগরিক আছে, তাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের দ্বারা প্রস্তুত করা ওই সমস্ত নিয়ম কানুন রাষ্ট্রের দ্বারা যখন প্রযুক্ত হয় এবং তা থেকে মানুষের আচরণকে যখন নিয়ন্ত্রণ করা হয়, তখন সেটাকে আমরা কি বলছি? আইন বলছি। তাহলে আমরা কি এখানে রাষ্ট্রের বাইরে গেছি? তাহলে রাষ্ট্রের দ্বারা প্রস্তুত করা, রাষ্ট্রের দ্বারাই সেটা প্রযুক্ত হবে, নাগরিকের উপর প্রযুক্ত হবে। আর প্রিন্সিপাল অ্যান্ড রুলস, সেগুলো নিয়ম নীতি রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। তখন সেটাকে আমরা কি বলছি? আইন বলছি। বোঝা গেল না? গেল না? কমপ্লিট। তাহলে আমরা আইন কি মোটামুটি বুঝে নিলাম, তাই তো? এবার আইন যখন আমরা বুঝে গেছি, এবার আইনের উৎসগুলো আমরা একবার দেখে নিই। আইনের উৎস, আইন কোত্থেকে আসে? হুট করে আইনের ধারণা চলে এলো কিভাবে? কোথা থেকে আইনের ধারণাটা এলো? আইনের উৎস কোত্থেকে রাষ্ট্রনায়করা খুঁজে খুঁজে পেল? যারা আইন তৈরি করে তারাই বা কোথা থেকে হঠাৎ করে এগুলো বুঝতে পেরে গেল? তাহলে আইনের যদি প্রথম একটা উৎসের কথা আমরা বলি, তাহলে আমরা সেটাকে বলবো প্রথা। সেটার নাম কি? প্রথা। তোমাদের সিলেবাসে আছে আইনের উৎস
তাহলে এটা কি হলো? প্রথা। তাহলে প্রথা কি? দীর্ঘদিন সমাজে প্রচলিত রীতি নীতি, আচার আচরণ, অভ্যেস। বুঝতে পারছো? দীর্ঘদিন কোনো একটা সমাজে কিছু আচার আচরণ চলছে, রীতিনীতি চলছে, অভ্যেস চলছে, সেগুলোকে আমরা প্রথা বলি। প্রাচীন যুগে প্রথার সাহায্যেই সমাজে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা হতো। প্রাচীন যুগে এই প্রথাগুলি বর্তমান কালেও যদি দেখা যায় যে অতীব গুরুত্বপূর্ণ এবং জনগণের মঙ্গল সাধিত হচ্ছে এই প্রথাগুলি দিয়ে, তাহলে সেই প্রথাগুলিকে রাষ্ট্র স্বীকার করবে, সংরক্ষণ করবে এবং প্রয়োগ করবে, তখন তা আইনে পরিণত হয়ে যাবে। তাহলে প্রাথমিক পর্বে প্রথা দ্বারাই সমাজ নিয়ন্ত্রিত হতো, পরবর্তীকালে এই প্রথা আইনে পরিণত হয়ে যায়। ব্রিটেনে যেহেতু অলিখিত সংবিধান, সুতরাং ব্রিটেনে দেখা যায় তাদের দেশের আইনগুলি অনেকটাই প্রথা নির্ভর। এটা একটা গেল। বুঝতে পেরেছো যে তাহলে প্রথাটা বোঝা গেছে? প্রথা কি? সমাজে দীর্ঘদিন ধরে চলছে। প্রথা আসে কি করে? হুট করে কোনো একজন মানুষ তৈরি করলো, সবাই মানতে লাগলো, সেটাই প্রথা। যেমন ধরো কোন একটা জমি আছে, হয়তো কাশবন, তো একজন একটা মানুষ ওই কাশগুলো সরিয়ে 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 একটা রাস্তা বানালো। তো অন্য মানুষ করবে কি? এই রাস্তা দিয়ে এখন হাঁটতে শুরু করলো, সেটাই অনুসরণ করে চলবে। একজন শুরু করলো, বাকিগুলো এটাই মানতে শুরু করলো। তাহলে প্রথা কিন্তু এইভাবেই আসে, একজন শুরু করলো, বাকিরা মেনে অনুসরণ করতে লাগলো। তো দীর্ঘদিন ধরে ওইটাই চললো, ওই প্রথা। সেকেন্ড যেটা, দ্বিতীয় যেটা, সেটা হলো ধর্ম। সেকেন্ডটা কি হলো? ধর্ম। প্রাচীন যুগে মানুষ ছিল একেবারে দুর্বিনীত, কোনো আনুগত্যে তাদের বাঁধা যাচ্ছিল না। মানে আনুগত্যহীন মানুষ, যদি মানুষ কারোর প্রতি আনুগত্য না দেখায় তাহলে সেই মানুষগুলোকে চলা খুব মুশকিল। তাহলে আনুগত্যহীন মানুষগুলোকে আনুগত্যের নিগড়ে বাঁধার জন্য ধর্মই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরকালের ভীতি প্রদর্শন করে মানুষগুলোকে কি করা হয়েছিল? আইনের অধীনে বাঁধা হয়েছিল, নিয়মের অধীনে বাঁধা হয়েছিল। সেটাই হলো ধর্মীয় আইন। মানুষ পরকালের ভয়ে এই ধর্মের আইনগুলোকে মেনে চলছিল। তাহলে সেগুলোকে আমরা বলি ধর্মের আইন, ধর্মীয় অনুশাসন। বলবো আজকের যুগে কি ধর্মীয় অনুশাসন আছে? হ্যাঁ আছে। আজকে আমরা যদি দেখি তাহলে আমরা মুসলমানরা যা মেনে চলছি মুসলিম পার্সোনাল ল, একেবারে ধর্মীয় আইন। শুধু মুসলিমরাই মানে তা না, হিন্দু প্যানেল কোড, এগুলো কিন্তু ধর্মীয় আইন। তাহলে একটা রাষ্ট্রের উৎস হিসেবে ধর্মীয় আইন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট চলে এসো তোমার বিচার বিভাগীয় সিদ্ধান্ত। দেখো, বিচার বিভাগ অনেক ক্ষেত্রে রায় প্রদান করে আইন দেখে। আইন আছে মনে করো, তাহলে কোনো একটা অপরাধের আইন আছে, কিন্তু অপরাধের ধরন বলা হয়নি, আইনে অত ডিটেলসে বলা হয়নি। মনে করা হয়তো বলা হলো যে বড় সড়ো কোনো এমন অপরাধ করলো, চুরি করলো, যার জন্য দেখা গেল ওকে বিশাল একটা পানিশমেন্টের আইন আছে। কিন্তু দেখা গেল ভদ্রলোক
একটা ভ্যানিটি ব্যাগ চুরি করেছে, তো যার ব্যাগ চুরি করেছে হয়তো আদালতে গেল, তাহলে আদালত এখন কি শাস্তি দেবে, কোন ধরনের শাস্তি দেবে? তাহলে তার শাস্তি যখন আদালত দেবে, তাহলে একজন বিশাল মাপের লক্ষ কোটি টাকা চুরি করেছে সেই চোর আর এই চোরের বিচার একই রকম কি হবে? হবে না। হালকা শাস্তি ভারী শাস্তি হতে পারে। তাহলে যখন স্বাধীনভাবে বিচার বিভাগ ওই আইনকে সামনে রেখে সিদ্ধান্ত নেবে, তখন এই সিদ্ধান্ত একটা নতুন আইনের জন্ম দেবে। আবার যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোনো সিদ্ধান্ত নেবে, নিম্ন আদালতগুলো সেই রায়কে ফলো করবে। তার মানে বিচার বিভাগ তার রায় দানের পরে নতুন আইনের সৃষ্টি করে দেয়, যেটা রাষ্ট্রে প্রচলিত হয়ে যায়। তাহলে এটা একটা দিক। আবার দেখো ন্যায় বিচার, ন্যায় বিচার একটা আইনের উৎস। তো ন্যায় বিচার কি? অনেক সময় বিচারপতিরা রায় দিতে গিয়ে দেখেন যে আইনই নেই, বিচার করতে গিয়ে সব ধরনের অপরাধ তার তো আইন তৈরি করা হয় না। তাহলে দেখা গেল এমন একটা সিচুয়েশনে পড়েছে যার জন্য আইনই নেই, তৈরি করা হয়নি। তখন বিচারপতিরা কিভাবে রায় দেবেন? বিচারপতিরা সেই সময় নিজের বিবেককে কাজে লাগাবেন, মানবিকতা বোধকে কাজে লাগাবেন, সমাজের দিকে লক্ষ্য রাখবেন। এগুলোর দিকে লক্ষ্য রেখে স্বতঃপ্রণোদিতভাবে কোনো একটা রায় প্রদান করবেন এবং ন্যায় বিচারকে বাস্তবায়ন করবেন। আর তখনই এক ধরনের নতুন আইনের সৃষ্টি হবে। এটাকে বলা হচ্ছে ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচারের মাধ্যমে কি হবে? আইন সৃষ্টি হতে পারে। ন্যায় বিচার হলো আইনের উৎস। তারপরে চলে এসো বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা, বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ তারা আইন নিয়ে গবেষণা করেন, আইন নিয়ে আলোচনা করেন। তোমার ইউরোপের বহু মানুষ আইন নিয়ে আলোচনা করেছে। আমাদের দেশে মনুস্মৃতির উপর ব্যাখ্যা, ভাষ্য, টিকা রচিত হয়েছে। তো এই বিজ্ঞানসম্মত আলোচনা বলতে জ্ঞানীগুণী পণ্ডিত মানুষরা আইনের উপর আলোচনা করতে গিয়ে যে টিকা, ভাষ্য ইত্যাদি রচনা করেন, সেগুলি কিন্তু আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। এবং রাষ্ট্রের যারা কাণ্ডারি আইন প্রণয়নের সময় এগুলোর প্রতি গুরুত্ব দেন, বিচারপতি যারা তারাও কিন্তু রায় প্রদানকালে এদের আলোচনাকে গুরুত্ব দেয়। শেষ সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আইনসভা। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলি বলো বা অন্যান্য রাষ্ট্র বলো, এই আইনসভাই কিন্তু আইন তৈরির মূল কারখানা বলতে পারো। এখান থেকে আইন তৈরি হয়। আমাদের দেশ ভারতবর্ষে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় লোকসভার এমপি, পরোক্ষভাবে রাজ্যসভায় লোকসভার এমপিরা নির্বাচিত হন। লোকসভা এবং রাজ্যসভা এবং রাষ্ট্রপতি মিলে আমাদের আইনসভা, পার্লামেন্ট। ভারতবর্ষের বেশিরভাগ আইন, প্রায় সব আইন কোত্থেকে রচিত হয়? এই আইনসভা থেকে। অনুরূপভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে কংগ্রেস, এবং আরো পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে আইনসভা রয়েছে। এই আইনসভাগুলো সরাসরি আইন প্রণয়নে অংশগ্রহণ করে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা কি করে? আইন তৈরি করছে। তাহলে আমরা খুঁজে পেলাম আইনের অনেকগুলো উৎস। প্রথমে পেয়েছিলাম প্রথা, ধর্ম, বিচার বিভাগীয় রায় বা সিদ্ধান্ত, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। উৎস আলোচনা হয়ে গেল।
শ্রেণী বিভাগটা পরের দিন করবো নাকি?